আজকে সরকারি দল বলে সবার ঊর্ধ্বে আছে বাংলাদেশ, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি ক্ষমতা এসে সবার ঊর্ধ্বে আজকে বিএনপি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদা হচ্ছে সব থেকে জনগণের কান্না, যে দুর্ভোগ। কিন্তু আমরা আজকে এই বাজেটে, পানি সম্পদ মন্ত্রীর বাজেটে আমরা ভবদার জলাবদ্ধতা দূর করার জন্য আমরা কিছুই দেখতে পাই না। সরকার বরাদ্দ দিয়েছিল প্রতিমন ধানের মূল্য 1440 টাকা, কিন্তু কৃষক সেই ধান ফুট গোদামে আমি বিক্রি করতে পারিনি। মধ্যস্বত্বভোগী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা প্রশাসনের সাথে যোগসাযোগ করে সম্পূর্ণ টাকা তারা আত্মসাৎ করেছে, কৃষক প্রকৃত টাকা থেকে বঞ্চিত হয়েছে। মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, আপনার সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট হলো অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার একটি সুস্পষ্ট দলিল। মাননীয় স্পিকার, বাজেটের ইতিহাস ব্রিটিশ পার্লামেন্ট থেকে নয়। আমরা যদি মানব সৃষ্টির প্রারম্ভ থেকে দেখি তাহলে দেখতে পাবো মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াহকুমুন নাসু বিল কিসত। নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে, অর্থনৈতিক সুষম একটি বন্টনের জন্যে। আমরা দেখতে পাই ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, তিনি তার রাজ্য পরিচালনা করবার জন্য, যিনি প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা শাসন করতেন, এলাকা পরিচালনা করার জন্য তার সুষম একটা বাজেট ছিল। তিনি জাকাত, ওসর, জিজিয়া কর, আশু, এটা আয়ের সোর্স তিনি বের করেছিলেন এবং সুন্দরভাবে বেতন কাঠামো তৈরি করেছিলেন। রাস্তাঘাট, খাল, ব্রিজ এগুলো নির্মাণের জন্য তিনি সেগুলো ব্যয় করতেন। কাজেই বাজারের ইতিহাস অনেক পুরাতন, ইসলামের সোনালী যুগের ইতিহাস পড়লে আমরা সেগুলো দেখতে পাই। মাননীয় স্পিকার, আমাদের যে বাজেট আজকে নির্ধারণ করা হয়েছে একটা বিশাল একটা ঘাটতি বাজেট, যে বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি আছে। আমরা যদি এডিবির দেখি তাহলে সেখানে দেখতে পাবো 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিশাল যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটের 2,43,000 কোটি টাকা এটা দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করা হবে। বিদেশি ঋণ আছে এখানে 1,16,000 কোটি টাকা, ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা, আদার্স। কাজে আমরা যদি এখন নির্ধারণ করি এডিপির 81% উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ ঋণের উপরে নির্ভরশীল। কাজের এই বাজেট এডিবি বাস্তবায়ন অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার। মাননীয় স্পিকার, বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ 9 লক্ষ কোটি টাকা এবং আভ্যন্তরীণ ঋণ আছে 12 লক্ষ কোটি টাকা, আর 2,43,000 কোটি টাকা যোগ করলে 23 লক্ষ 43,000 কোটি টাকা ঋণ হয়। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিটা মানুষের উপরে 13 লক্ষ টাকা ঋণের বোঝা চাপে বসে আছে। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার সামনে বলতে চাই যে আমাদের এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রাইমারি সেকশনে 1,04,039 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর যেটা ছিল 82,966 কোটি টাকা, তার থেকে এটা অনেক বেশি। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 49,387 কোটি টাকা, যা জিডিপির প্রায় 5.27%। গত বছর যেটা ছিল অর্থ বছরে 31,022 কোটি টাকা, যা জিডিপি ছিল 3.93%। অবশ্যই এখানে বাজেট বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট বাজেট নাই। মাননীয় স্পিকার, আজকাল আধুনিক যুগে এবং প্রযুক্তির যুগে আমরা যদি গবেষণার ক্ষেত্রে যদি বাজেট বরাদ্দ না রাখি তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের যুবকরা হারিয়ে যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গবেষণা করতে যেয়ে দেখেছি যে গবেষণার ক্ষেত্রে বাজেট না থাকার কারণে অনেক অসচ্ছল পরিবারের বাচ্চারা যারা মেধাবী তারা গবেষণার ক্ষেত্রে ঝরে যাচ্ছে। এই জন্য আমি চাই গবেষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট বাজেট থাকা দরকার। মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে বাজেট বরাদ্দ হয়েছে অনেক, কিন্তু একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশে অনেক স্কুল কলেজ আছে, ডিগ্রি পর্যায়ের শিক্ষক আছে যারা দীর্ঘ 20 বছর ধরে শিক্ষকতা করছে, কিন্তু এমপিভুক্ত অন্তর্ভুক্ত হয়নি। কাজেই তাদের সুনির্দিষ্ট এমপিভুক্ত হবে কিনা, কতটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, তার সুনির্দিষ্ট বাজেট থাকা দরকার। মাননীয় স্পিকার, আমি আজকে কৃষির উপরে কিছু কথা বলতে চাই। আমার কিছু সময় অন্তত 3 মিনিট সময় বৃদ্ধি করে দেবেন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষক বাঁচতে দেশ বাঁচবে। দেশের
প্রায় 50% মানুষ যে কোনো প্রকারে কৃষির উপরে নির্ভরশীল থাকে। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.38 শতাংশ। 2026-27 অর্থ বছরে সামগ্রিক কৃষি খাতে বরাদ্দ ছিল 46,821 কোটি টাকা, যা বিগত 25 এবং 26 অর্থ বছরের তুলনায় 1,032 কোটি টাকা বেশি। বাজারের আকার বেড়েছে 18.73 শতাংশ, কিন্তু কৃষিখাতে এ বরাদ্দ বেড়েছে মাত্র 2.25 শতাংশ। বাজারে কৃষিখাতে বরাদ্দ হয়েছে 4.99 শতাংশ, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 0.82 শতাংশ কম। মাননীয় স্পিকার, কৃষক আজকে দিশাহারা। আজ কৃষক তার উৎপাদিত যে পণ্য তার মূল্য ঠিকমতো পায় না। মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করুন। আমাকে একটু এলাকার কথা বলতে হবে মাননীয় ওই 2 স্পিকার। আমি মিনিটে আজকে যা বলার কৃষকের কথা যেটা আমরা বলতে চাই, দিশাহারা, কারণ তার উৎপাদিত মূল্য ঠিকমতো তারা পাচ্ছে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যাবতীয় দায়ভার বোঝা আজকে কৃষকের উপরে গিয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে যেমন ধান ক্রয়ের ক্ষেত্রে আমাদের সরকার বরাদ্দ দিয়েছিল প্রতি মণ ধানের মূল্য 1440 টাকা, কিন্তু কৃষক সেই ধান ফুট গোদামে বিক্রি করতে পারেনি। মধ্যস্বত্বভোগী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা প্রশাসনের সাথে যোগসাযোগ করে সম্পূর্ণ টাকা তারা আত্মসাৎ করেছে, কৃষক প্রকৃত টাকা থেকে বঞ্চিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে বাজারের ক্ষেত্রে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে দুটা সমস্যা দেখতে পাই, তার একটা আছে দুর্নীতি আর একটা আছে দলীয়করণ। আজকে আমরা ফ্যাসিবাদের বিভিন্ন গুম খুম হত্যার সমালোচনা করছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে যে এসারম 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ব্যাংকগুলো ডাকাতি করে খালি করে দিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকারের দোসর এসারমকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় স্পিকার সরকারি দলের সরকার মন্ত্রীরা আজকে চেষ্টা করে যাচ্ছে। এই জন্য এক মুখে 2 রকম কথা বাংলাদেশে চলে না। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদের যদি 350 জন সদস্য দুর্নীতির বিরুদ্ধে সবাই সচ্ছল হয়, তাহলে অবশ্যই দুর্নীতি বাংলাদেশে বন্ধ হবে। মাননীয় স্পিকার, আমরা আজকে সব জায়গায় দলীয়করণ দেখতে পাচ্ছি। আমরা যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বোর্ড দেখি, বিশ্ববিদ্যালয় দেখি, সরকারি কলেজ দেখি, বোর্ড বিশ্ববিদ্যালয় দেখি, প্রশাসনের সর্বক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি দলীয়করণ। আজকে সরকারি দল বলে সবার ঊর্ধ্বে আছে বাংলাদেশ, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি ক্ষমতা এসে সবার ঊর্ধ্বে আজকে বিএনপি। মাননীয় স্পিকার, আমি আজকে এলাকার কাছে কথা বলতে চাই, আমাকে 1 মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদা হচ্ছে সব থেকে জনগণের কান্না, যে দুর্ভোগ। কিন্তু আমরা আজকে এই বাজেটে, পানি সম্পদ মন্ত্রী এই বাজেটে আমরা ভবদার জলাবদ্ধতা দূর করার জন্য আমরা কিছুই দেখতে পাই না। ঢাকা বেনাপোল মহাসড়ক যেটা 4 লেন 6 লেন উন্নত হওয়া দরকার, কারণ এখানে বেনাপোল পোর্ট থাকার কারণে শত শত গাড়ি চলে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মাননীয় স্পিকার, নোয়াপাড়া থেকে যশোর 30 কিলোমিটার পথ, এই 30 কিলোমিটারে 7টি রেলওয়ে ক্রসিং আছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এখানে ওভারপাস করে এই দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাবার একটা ব্যবস্থা করতে। মাননীয় স্পিকার, বাগারপাড়া ঐতিহাসিক শেরশাহ সড়ক, যে শেরশাহ সড়ক অবশ্যই অত্যন্ত এখন জনবহুল একটি জায়গা হয়েছে, অত্যন্ত গাড়ি ঘোড়া চলে। এই শেরশাহ সড়ক 2 লেনে উন্নীত হওয়া উচিত। নওয়াপাড়া শিল্প শহর থেকে ভৈরব নদী পার হয়ে নড়াইল পর্যন্ত যে রাস্তা 28 কিলোমিটার, এই 28 কিলোমিটার রাস্তা 2 লেনে উন্নীত হওয়া উচিত। আমরা বসুন্ধরা ব্রিজ এখনো হয়নি, গোবেরডাঙ্গা ব্রিজ হয়নি, ভৈরব নদীর উপরে শিকিরহাটে ব্রিজ প্রয়োজন। আমরা টেকের ঘাটের ব্রিজ এখনো চালু হয়নি, চিত্রা নদীর উপরে বড় ক্ষুদ্র ব্রিজ এখনো চালু হয়নি। মাননীয় স্পিকার, আমাদের 2টা উপজেলায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ হওয়া উচিত। আমাদের 2টা উপজেলায় 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত।